আমন্ত্রণ জানাচ্ছি কালের কণ্ঠের সেলিব্রিটি আড্ডায়। আপনাদের সাথে আছি আমি উর্মি আক্তার সোমা। আজ আমাদের সাথে আছেন তরুণ প্রতিভাবান সঙ্গীত শিল্পী সাইদ রিয়েল ভাই। কেমন আছেন ভাইয়া? হ্যালো, খুব ভালো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। শুরু থেকে যদি আসি, ছোটবেলায় বেড়ে উঠেছেন কোথায়? আমার ছোটবেলা কেটেছে চট্টগ্রামে। আমার জন্ম এবং বড় হওয়া। তারপরে সঙ্গীতের ক্যারিয়ারটা কিভাবে শুরু হলো আপনার? সঙ্গীতের ক্যারিয়ার চট্টগ্রামেই। ছোটবেলায় আমার আম্মা একজন লোকাল টিচারের সন্ধান পেয়ে আমাকে তার কাছে ভর্তি করিয়ে দেন। তিনি বাসায় আসতেন। তো বাবা খুব একটা জানতেন না, প্রথম 2 মাস উনি জানতেই পারেননি। আম্মাও বেশ কনফিউশনে ছিল যে আসলে কি করবেন। 6 বছর বয়স তখন, 5.5-6 বছর বয়স। সো তখন থেকেই আর কি এভাবে শুরু করা। দেন বাবা যখন জানতে পারে, বাবাও বেশ খুশি হন যে যে না, আমি হয়তো গান শেখার জন্য আমি আগ্রহী। তো এই আর কি, বাবাও গাইতেন তো। সো এই আর কি, সো ওভাবেই শুরু আর কি আমার। মিডিয়াতে হচ্ছে গান গাবেন আপনি, এরকম ইচ্ছে কি কখনো পোষণ করেছিলেন? এরকম ইচ্ছে ছোটবেলায় তেমন একটা ছিল না, কারণ পড়াশোনা পাশাপাশি বিভিন্ন জায়গায় কম্পিটিশনে যাওয়া, এই টুকিটাকি এগুলো তো করতাম। একটা বয়সে এসে পরে মনে হলো যে না, যখন মিউজিকটা ভেতরে একেবারে ঢুকে গেছে, তখন আর এটা থেকে আসলে বের হওয়ার কোনো রাস্তা ছিল না। তো এই আর কি, খুব ভালোবাসি মিউজিককে, দ্যাটস ওয়াই এখন পেশা হিসাবে নিয়েছি। মঞ্চে তো পারফর্ম করেন, তো প্রথম মঞ্চে পারফর্ম কোন দিন করেছিলেন সেই স্মৃতি কি মনে আছে? প্রথম মঞ্চে পারফরমেন্স, এটা অনেক ছোটবেলায়, এটা মেবি 7-8 বছর বয়স হবে, মনে আছে। ওটার এক্সপিরিয়েন্স যদি শেয়ার করতেন। তখন তো আসলে কম বুঝতাম, নার্ভাস ছিলাম, কি গাবো, ভুল হলে কেউ বকা দিবে কিনা, ছোটবেলায় যা হয় আর কি ওই বয়সটাতে, তেমনই এক্সপিরিয়েন্স ছিল। আপনি তো প্রফেশনাল সিঙ্গার, তো প্রথম গান গেয়ে উপার্জন, ওই অভিজ্ঞতাটা কেমন ছিল? প্রথম গান গেয়ে উপার্জন, চট্টগ্রাম বেতারে একবার আমি গান গেয়ে হচ্ছে আমি প্রাইজ বন্ড, তখন প্রাইজ বন্ড পাওয়া যেত। আমার এখনো মনে আছে যে 300 টাকার প্রাইজ বন্ড পেয়েছিলাম। তো ওই তো ওইটাই মনে আছে। ওই টাকাটা দিয়ে কি করেছিলেন? সেটা আমার হাতে, অ্যাজ ইউজুয়াল, ছোট ছিলাম, সো আমার তো আর খরচের জায়গা নেই, তা মায়ের কাছেই দিলাম। ভাইয়াকে তো আমরা নাটকে অনেক গান করতে শুনেছি, তো সেটার শুরুটা আসলে কিভাবে হয়েছিল? আচ্ছা, নাটকের বিষয়টা হচ্ছে 2019-এ আমার একটা গান ভাইরাল হয়। বলিউডের একজন সিঙ্গার আছেন রাহাত ফাতে আলী খান, ওনার একটা গান ভাইরাল হয়। ওই ভাইরাল হওয়ার পরেই মনে করেন আমি সরি, আমাকে বিভিন্ন ডিরেক্টররা ওখান থেকেই ফলো করেন আর কি। সো প্রথম মেইন স্ট্রিম নাটকে কাজ করার অভিজ্ঞতাটা খুব ইন্টারেস্টিং ছিল। সাজিদ সরকার আমাকে প্রথম অ্যাপ্রোচটা করেন মিজানুর রহমান আরিয়ান ভাইয়ের একটা নাটকে, আফরানিশো ভাই, মেজাবিন আপু ছিল, তুমি আমারই নাটকটার নাম। সো ওইটা থেকেই মূলত শুরু আর কি। এরপরে একাধারে অনেক কাজ করেছি। তো সিনেমায় কেন প্লেব্যাক করেননি? সিনেমা নিয়ে আসলে আক্ষেপ, সত্যি কথা, কখনো বলি না এসব কথা। বিষয়টা হচ্ছে, সিনেমার বিষয়টা আমি চাই, সিনেমাতে প্লেব্যাক করা একটু কঠিন কাজ। কেন? কারণ হচ্ছে আপনি আপনার পর্দায় যিনি অভিনয় করছেন, তিনি তো অভিনয় করছেন, আপনি তাকে দেখতে পাচ্ছেন, বাট আপনাকে ওই অভিনয়টাই গলায় করে দেখাতে হবে, মানুষকে শোনাতে হবে। সো এটা খুবই হার্ড একটা কাজ। জানি না কেন সুযোগ পাই নেই, হয়তো যোগ্য হই নেই, হয়তো বা মিউজিক ডিরেক্টররা চেনেন নাই, সেটাও হতে পারে, আই ডোন্ট নো। আশা করছি আমরা সামনে আপনার প্লেব্যাক শুনতে পারবো। আচ্ছা ভাইয়া, আপনি জাল ব্যান্ডের সাথে পারফর্ম করেছেন, সেটার অভিজ্ঞতাটা কেমন ছিল?
এটা খুব ইন্টারেস্টিং অভিজ্ঞতা, কারণ জালকে আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি। আমার এখনো মনে আছে, আমি যেই এলাকায় থাকতাম চট্টগ্রামে, একটা পুকুর পাড় ছিল। সে পুকুর পাড়ে বসে বসে আমরা সেই জালের সেই বিখ্যাত গানগুলা, সাজনি আদাত কিংবা ভোলাম হে, এই ধরনের যেসব গানগুলো আছে, এগুলো আমরা বসে বসে বাজাতাম, গিটারে বাজিয়ে গান গাইতাম বন্ধু বান্ধব মিলে। এখন থেকে 14-15 বছর আগের কথা বলছি। তো আমার কাছেও বেশ অবাক লাগে এই যে জার্নিটা, এটা ইন্টারেস্টিং। জালের সাথে এটা অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স ছিল। আমরা বাংলাদেশি এবং পাকিস্তানি মিউজিশিয়ান একটা কোলাবোরেশন ছিল। সো এটা গুড থিং, খুব ইন্টারেস্টিং একটা এক্সপিরিয়েন্স ছিল স্টেজে। ওই কোলাবোরেশনটা কিভাবে হয়েছিল? কোলাবোরেশনটা অর্গানাইজিং কমিটি যোগাযোগ করে, সাউন্ড হ্যাকার একটা টিম আছে, মানে আমাদের প্রোডাকশন হাউস, ওদের সাথে যোগাযোগ করে, তো আমরা একসাথে সবাই কোলাবোরেশন করি। এটাই। একটা রিউমার খুব শোনা যাচ্ছে যে সামনে আতিফ আসলাম দেশে আসছেন এবং আপনি তার সাথে মানে মঞ্চ শেয়ার করতে যাচ্ছেন, এটা কতটুকু সত্যি? এটা আসলে আমি শুনিনি, আর যদি এটা হয়ে থাকে, যদি এটা হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, না হলেও আমার কোনো অসুবিধা নাই। বাট এটা রিউমারটা রং, এরকম কিছুই না। আতিফ আসলাম জিনিয়াস, উনি আসবেন, ওনাকে আমরা সবাই, আমাদের সারা বাংলাদেশের পক্ষ থেকে, আমি তো ক্যামেরার সামনে আমি বলছি, আমি স্বাগতম জানাই সবসময়। উনি অসাধারণ একজন শিল্পী, তো যদি সুযোগ হয় কেন নয়, ইনশাল্লাহ। এখন আমরা একটু আপনার একটা প্রিয় গান শুনতে চাচ্ছি। প্রিয় গান তো অনেক, কোনটা শোনাই? আপনার নিজের করা কোনো গান? দ্যাটস আ গুড পয়েন্ট। নিজের করা গান একটা আমি শোনাতে পারি। এই গানটা জীবক বড়ুয়ার লেখা, এটা আমি সুর করার চেষ্টা করেছি, আর সাউন্ড হ্যাকার প্রোডাকশনের মিউজিক করা। সো ট্রাই করি। আমি ভালো না বেশে কি পারি, হোকে আমার বাড়াবাড়ি। আমি ভালো না বেশে কি পারি, হোকে আমার বাড়াবাড়ি। তবুও তোমার আশেপাশে আমি অনুভবে পাই সুখ, কেন যে ডুবে যায় হৃদয়ের ছবিতে তোমার ওই মুখ। বলো কি করে তোমায় ছাড়ি, বলো কি করে তোমায় ছাড়ি, বলো কি করে তোমায় ছাড়ি, বলো কি করে তোমায় ছাড়ি। আমার সকাল ঘুমায় তোমার কোলে, আমার আঙুল সতেজ শুধু তোমার চুলে। আমার সকাল ঘুমায় তোমার কোলে, আমার আঙুল সতেজ শুধু তোমার চুলে। আমি জানতে চাই ভালোবাসা কি কি বলে, এ তো দেখি শুধুই আমার একলার স্বপন চুরি। বলো কি করে তোমায় ছাড়ি, বলো কি করে তোমায়
ছাড়ি বলো কি করে তোমায় ছাড়ি বলো কি করে তোমায় ছাড়ি থ্যাংক ইউ অসাধারণ ভাইয়া, চমৎকার। থ্যাংক ইউ। এই গানটি আমি একটু ছোট করে একটু বলি। এই গানটা আমার সাথে ডুয়েট করেছিল শ্রবন্তী সিথি। আচ্ছা, সো ও অনেক ভালো গেয়েছে এবং তার তো একটা স্পেশাল হুইসলিং আছে, সবাই জানে। সো সে গানটাতে হুইসলিংও করেছে। অ্যামেজিং অ্যামেজিং, শি ইজ সো গুড। ভাইয়া আপনি আপনার গানের কাউকে হচ্ছে গুরু মানেন বা কাউকে ফলো করেন? প্রথমত গানের গুরু প্রথম থেকে যদি আমি আসি, সেক্ষেত্রে আমার বর্তমান বলবো না, আমি লাস্ট 10-12 বছরের ওপরে হবে আমি আমাদের নজরুল শিল্পী এবং গবেষক সুজিত মোস্তফা স্যার, উনি আমার গুরু, ওনার কাছে শিখছি। আর আপনি বলছেন গানের ইন্সপিরেশন বা এরকম, অনেক শিল্পী আছে, আমি কার কথা বলবো, অনেক শিল্পী আছে। আপনি মানে ওয়ার্ল্ড ওয়াইড যদি আসি, আমি জন মেয়ার খুব পছন্দ করি, এরিক ক্ল্যাপটন পছন্দ করি, কত শিল্পী আছে। এদিকে অরিজিৎ সিং আছে, কে আছে, কিংবা লাকি আলী আছে, অনেক অনেক সিঙ্গার আছে। এক্সকিউজ মি। আমাদের দেশে কাকে পছন্দ আপনার? দেশে আসলে অনেক শিল্পী আছেন, আমাদের শ্রদ্ধেয় মাহমুদুর রবি স্যার, কুমার বিশ্বজিৎ দাদা, আমার শ্রদ্ধেয় আয়ুব বাচ্চু, অনেক 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 শিল্পী। নতুনদের মধ্যে অনেককে ভাল লাগে, প্রীতমকে খুব ভাল লাগে, আছে আসলে। আমি নাম বলে না শেষ করতে পারবো না, অনেক অনেক আর্টিস্ট আছে। নিজের কোনো পার্সোনাল চয়েস আছে যে ভবিষ্যতে এর সাথে আমি কাজ করতে চাই? আমার তো বহু দিনের ইচ্ছে যে কখনো যদি সুযোগ হয়, আমি একটা মানুষকে অ্যাজ এ কম্পোজার, একটা মানুষকে আমি খুব আইডল মানি, সেটা হচ্ছে এ আর রহমান। এই মানুষটার সাথে জানি না বেঁচে থাকলে কখনো কাজ করার সৌভাগ্য হবে কিনা, আমি জানি না। আরেকটা মানুষ হচ্ছে অরিজিৎ সিং, ওর সাথেও কাজ করার খুব ইচ্ছে আমার, জানি না কপালে কি আছে, দেখা যাক। মঞ্চ আর স্টুডিও কোন জায়গাটায় হচ্ছে পারফর্ম করতে বা কাজ করতে আপনি বেশি কমফোর্টেবল ফিল করেন? আমি দুটো জায়গায় পছন্দ করি। দেখেন, স্টুডিও হচ্ছে ক্রিয়েটিভ জায়গা, মঞ্চ হচ্ছে সেটাকে উপস্থাপনের জায়গা। সো সে জায়গাটা থেকে আমি দুটো জায়গাকেই প্রেফার করি। আমি গান গাওয়ার পাশাপাশি কিন্তু গিটারটাকেও অনেক প্র্যাকটিস করি এবং সেশন বাজাই, স্টুডিওতে সেশন গিটার বাজাই। সো সেক্ষেত্রে আমি দুটো জায়গাকেই প্রেফার করি। কেন প্রেফার করি? কারণ স্টুডিওতে নতুন নতুন গান হচ্ছে, নতুন নতুন গানে আমি বাজাতে পারছি, আমার যে কন্ট্রিবিউশন বা আমার যে ক্রিয়েটিভিটি সেটা আমি দেখাতে পারছি, সুযোগ হচ্ছে। সো ইট ইজ এ গুড থিং। এই আর কি। আর লাইভে পারফরমেন্স, হাজার হাজার দর্শকের সামনে গান গাওয়া, সেটা তো মজাই আলাদা। নিঃসন্দেহে। এখন তো আমরা দেখছি যে কিছুদিন পর পর অনেক নতুন নতুন সিঙ্গার আসছেন এবং কিছুদিন পরে তারা হারিয়েও যাচ্ছেন। তো আপনার প্ল্যানটা কি, যে আপনি নিজেকে কত দূর এগিয়ে নিয়ে যেতে চান? কত দূর, এটার তো পথের শেষ নাই আসলে। নিজের গান নিয়ে কাজ করতে চাই, যেহেতু লাইভ করি আমাকে কাভারও করতে হয়, সব কিছুই করতে হয়। বাট এখন আস্তে আস্তে নিজের গানের দিকে একটু ফোকাস হচ্ছি, কারণ আমরা যে মানুষগুলোর গান গেয়ে স্টেজে মানুষকে খুশি করি, তারা তাদের গানগুলো হিট না হলে কিন্তু আমরাও তাদের গান কাভার করতে পারতাম না, অবভিয়াসলি। সো দ্যাট ইজ দ্য থিং। আমি ফিউচারে নিজেকে ওই জায়গায় নিতে গেলে তো আমাকে নিজের গানগুলো করতে হবে। সবার কিন্তু সব গান হিট হয় না, বা সবার কিন্তু সব গান ক্লিক করে না। একটা গানও দেখা গেছে অনেক দূরে নিয়ে যায় একটা আর্টিস্টকে। সো বলা তো যায় না কখন কি হয়ে যায়। আর নতুন যারা গাইছে, সেটা যদি বলি, নিজের গানের দিকে একটু ফোকাস করতে হবে। হ্যাঁ, কাভার্স ইজ গুড, কাভার্স করবে, ডেফিনেটলি করবে। অনেক উদীয়মান, অনেক ভালো শিল্পী আছে, আমার ছোট ভাই অনেকে আছে যারা খুব ভালো গাইছে, কিন্তু ওই একটু ক্রিয়েটিভিটি দিয়ে একটু মাথা দিয়ে চিন্তা করতে হবে যে আমি কিভাবে ইয়ে করব, মানে লাস্টিং করতে হয় একটা ব্যাপার। হ্যাঁ, দেখা গেছে আমি একটা জিনিস কাভার করলাম, 1 বছর মানুষ মনে রাখলো, এরপর আর কেউ মনে রাখছে না। সো এই জিনিসটা থেকে আস্তে আস্তে বেরোয় আসতে হবে, একটু নিজের কিছু ইয়ে করতে হবে, গান করতে হবে, এই আর কি। গিটারটা কার কাছ থেকে শিখেছেন? গিটারটা আমি বেসিক্যালি
চট্টগ্রামে আমার গুরু যিনি, ওনার নাম হচ্ছে নয়ন ধর। ওনার একটা ব্যান্ড আছে ওয়ার্নিং নামে। ওনার কাছে আমি লোকালি প্রথম তালিম নেই। সো উনি আমার প্রথম গুরু। এরপরে কয়েকদিন আমি আমাদের ফিডব্যাকের লাবুর রহমান ভাইয়া, ওনার কাছে 2-3 দিন আমি গিয়েছিলাম। আমি খুব মানি মানুষটাকে। এছাড়া আর সবার কাছেই শিখি। ওয়ার্ল্ড ওয়াইড অনেক গিটারিস্ট পরিচিত, মানে খুব পছন্দ করি এ ধরনের গিটারিস্টদের কাছ থেকে ইন্সপায়ার্ড হই। আপনার পছন্দের গিটারিস্ট কে? এটা খুব টাফ জিনিস বলা। অনেক গিটারিস্ট আছে, অনেক গিটারিস্ট আছে। একটু আগে আমি জন মেয়ারের নাম নিয়েছিলাম, মনে আছে? জি। সো জন মেয়ার, হি ইজ অ্যান অ্যামেজিং ভোকালিস্ট অ্যান্ড গিটার প্লেয়ার। ওনার প্লেয়িং আমার খুব পছন্দ। এরিক ক্ল্যাপটন পছন্দ। তারপর জো স্যাট্রিয়ানি খুব পছন্দ। দেন হচ্ছে অ্যাল ডি মেওলা, উনি ক্লাসিক্যাল গিটার একদম কিং, মানে লেজেন্ড, নো ডাউট। বেবি কিং খুব পছন্দ। আমি লস্ট হয়ে যাব, আমি এত গিটারিস্টের নাম জানি, আমি বলতে গেলে লস্ট হয়ে যাব। সবাইকে ফলো করেন? একদম একটু করে সবাইকেই চেষ্টা করি আর কি। আচ্ছা, এখনো তো হচ্ছে বাংলাদেশের সিনেমায় আপনি প্লেব্যাক করেননি। যদি বলিউড থেকে ডাক পান, তাহলে বাংলাদেশের সিনেমায় প্লেব্যাকের আগে কি বলিউডে করার ইচ্ছা আছে? আমার আগে দেশের জন্য কাজ করার ইচ্ছে। দেশ আগে, তারপর সব। বলেছেন একটু আগে যে এ আর রহমানের সাথে আপনার কাজ করার ইচ্ছা আছে। উনি তো ড্রিম, উনি হিজ লাইক এ ড্রিম। হ্যাঁ, হিজ লাইক এ ড্রিম। বাট দেশে আগে ডেফিনেটলি কিছু একটা করার ইচ্ছে আছে, তারপর দেখা যাক, অসুবিধা নেই ইনশাআল্লাহ। আমরা ভাইয়া আপনার আরেকটা গান শুনতে যাচ্ছি। আর কি গাইবো বলেন? আপনার পছন্দের কোনো গান, এবার হচ্ছে আপনি নিজে যেটা ভালো লাগে সেটাই গাইবেন। ঠিক আছে, আমি একটা কলকাতার বাংলা গান গাই। নিরে গা কে ছুঁয়ে দিলাম, অসাধারণ ভাইয়া। আপনাকে তো নিয়মিত আমরা হচ্ছে নাটকের গানে পাচ্ছি, তো সামনে আপনার কি কি গান আসতে যাচ্ছে? এর মধ্যে নাটকের কোনো কাজ আপাতত নেই। নিজের দু একটা গানের কাজ করছি। আর আমি যেহেতু আমি কম্পোজও করি, মানে সুরও করি গান, সো দু একজন আর্টিস্টের জন্য আমি গান বানাচ্ছি। এটা সারপ্রাইজ, এটা আস্তে আস্তে মানুষ আচ্ছা, এখন এটা আমরা জানতে পারবো না? না, এটা একটু সারপ্রাইজ থাক, ইনশাল্লাহ সামনে জানা যাবে। আর নিজের গানেরও দু একটা কাজ চলছে, সো কাজগুলো হোক, সো জানাবো। কোন অ্যালবাম কি আমরা পাচ্ছি সামনে? এখন তো আসলে সিঙ্গেলের যুগ, অ্যালবামের যুগটা আসলে চলে গেছে। সো আস্তে আস্তে সিঙ্গেলটাই প্ল্যান করে আগানো হচ্ছে। আচ্ছা, অনেক তো গানের কথা হলো, এবার যদি একটু আপনার পার্সোনাল লাইফে আসি, ফ্যামিলিতে কে কে আছে আপনার? ফ্যামিলিতে বাবা, মা, ভাই, ছোট ভাই, ছোট বোন, আর আমার ওয়াইফ। এই তো। বিয়ে করেছেন কতদিন আগে? বিয়ে করেছি 2020 2 নভেম্বর। রিলেশন করে বিয়ে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? রিলেশন। কতদিনের প্রেম ছিল? 1 বছর। এত কম সময়ের প্রেমে বিয়ে করে ফেলেছেন? ডেস্টিনি, উপর থেকেই তো সেট থাকে। এটা ফ্যামিলিগতভাবে হচ্ছে রাজি হয়ে করেছেন নাকি নিজে একা একা পালিয়ে? হ্যাঁ, এটা মজার গল্পটা একটু শুনি। পালিয়েই করেছি, বেশি কথা না বলি এটা নিয়ে। পালিয়ে করেছি, পরে ফ্যামিলি ঢাকায় এসে তাকে সুন্দরভাবে বরণ করে নিয়েছে। সো এই আর কি, এখন সবাই আছে, ভালোই আছি, সুস্থ আছি। ভাইয়া বললেন যে আপনারা 2 ভাই 1 বোন, তো আপনি ছাড়া কি বাকি ফ্যামিলির কেউ এই জগতে এসেছে বা গান করছে? না, এই জগতে কেউই নাই। প্রত্যেকে যার আমার ছোট 2 ভাই বোন দুজনই পড়াশোনায় আছে, সো ওরা পড়াশোনা করছে। এই তো, বাবা রিটায়ার্ড, এই আর কি।
মানে ফ্যামিলি মেম্বারের কেউই হচ্ছে সঙ্গীতের সাথে নেই, না, আপনি আমার একাই? আমার এন্টায়ার ফ্যামিলিতে কেউ মিউজিকের সঙ্গে নেই। তাহলে এই জিনিসটাকে আপনার পরিবারের অন্যান্য সদস্যরা বা আত্মীয় স্বজনরা কেমন চোখে দেখেছে? আব্বা একসময় গান গাইতেন, তো যেহেতু গান গাইতেন ওনার একটা শখ ছিল যে আমি যেন ওনার স্বপ্নটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। সো ওই জায়গাটা থেকেই আমার এই জগতে আসা। তো এই আর কি, এমনিতে সবার বেশ সাপোর্ট আছে, যেহেতু সবাই মিউজিক পাগল, সবাই মিউজিক শোনে। সো ওটাই। ছোটবেলায় তো সাধারণত বাবা মাদের ইচ্ছা থাকে আমার ছেলে বড় হয়ে ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে, বা আমাদেরও ইচ্ছা থাকে যে বড় হয়ে অন্য কিছু করব, সঙ্গীত শিল্পী হব, এরকম ইচ্ছা খুব কম মানুষই পোষণ করে থাকে। তো আপনারও কি ছোটবেলায় এরকম কোনো ইচ্ছা ছিল যে আমি বড় হয়ে এটা করব? ছোটবেলায় তো অনেকেরই অনেক কিছু থাকে, কখনো পাইলট হতে ইচ্ছা করতো, কখনো ইঞ্জিনিয়ার হতে ইচ্ছা করতো, হ্যাঁ, কখনো অ্যাস্ট্রোনট হতে ইচ্ছা করতো। আমার ইচ্ছাগুলো এরকমই ছিল, কিন্তু আলটিমেটলি মিউজিকেই আসলাম। এই জিনিসটা কখন মাথায় আসলো যে আমি প্রফেশনালি হচ্ছে মিউজিশিয়ান হব? এটা টিনেজ বয়সেই মোটামুটি একটা, যখন আমি গিটারটা হাতে নিছি টিনেজ বয়সে, তখন থেকেই একটা আস্তে আস্তে ইচ্ছে ছিল যে না, গান গাওয়ার পাশাপাশি গিটারটা নিয়ে একটা কিছু করব, এটাকেই পেশাতে যদি নেওয়া যায়। শুরু থেকেই পরিবারের সাপোর্ট ছিল? ছিল, আলহামদুলিল্লাহ ছিল। তাহলে তো আপনি বেশ তারা লাকি। আমাকে কখনো প্রেশার করেনি। আমি একজন নন গ্র্যাজুয়েট ছেলে, আমি গ্র্যাজুয়েশন করিনি, কিন্তু ওনারা সেটা নিয়ে এখনো কোনো আফসোস করেন না। ওনারা বলছেন না, তুমি যেভাবে আছো ভালো আছো, আলহামদুলিল্লাহ, সবসময় শুকরিয়া করবা। সো এটাই শিক্ষা পরিবারের। দারুণ। ধন্যবাদ ভাইয়া এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর হোস্টিং। আর আমি কালের কণ্ঠকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আর স্পেশালি অরণ্য ভাই, আমার খুব ডিয়ার বড় ভাই, ওনাকে ধন্যবাদ জানাই ফর ইনভাইটিং মি হিয়ার। এই তো, আর দর্শকদের সবার প্রতি শুভেচ্ছা রইল, ভালো ভালো গান শুনবেন, ভালো আর্টিস্টদের সাপোর্ট করবেন, এটাই। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া। আমরা আপনার একটা গান শুনতে শুনতে বিদায় নিতে যাচ্ছি। আচ্ছা, আমি 2019-এ আমার একটা, ওই যে আমি মনে হয় শুরুতে বলছিলাম, আমার একটা ভাইরাল হয়েছিল একটা রাহাত ফাতে আলী খানের একটা গান। সো আমি ওই গানটা দুটো কলি শোনাই। ওরে পিয়া, ওরে পিয়া, ওরে পিয়া, ताना बाना बुनती हवा, बुनती हवा, बूंदे भी तो आए नहीं बाज यहाँ है, साजिश में शामिल सारा जहां है, हर जर्रे जर्रे की ये